প্রিয়া দরজা খুলে দিল। আমার মা বোন বাসার ভেতরে প্রবেশ করলো। প্রিয়া আমার মা বোনের পা থেকে মাথা পর্যন্ত চেয়ে পণ্যের কাপড় দেখে বলল, আমার বাড়িতে কোনো কাজের লোক প্রয়োজন নেই, দারোয়ান কি ভুল করে আপনাদের আমার বাসায় পাঠিয়েছে? প্রিয়ার মুখ থেকে কথা শুনে আমার মা বোন কিছুটা লজ্জা পেলেও আমার মা আমতা আমতা করে বলল, আমি অপুর মা, আমরা গ্রাম থেকে এসেছি। মায়ের মুখে আমার কথা শুনে প্রিয়ার চোখ কুচকে গেল, ঠোঁট বাঁকিয়ে বলল, ও আপনারা তাহলে অপুর গ্রামের বাড়ি থেকে এসেছেন। এমন সময় আমি বেডরুম থেকে বের হতে দেখলাম আমার মা ও ছোট বোন জেনিকে। খুশিতে মনটা ভরে গেল। দৌড়ে এসে আমার মাকে জড়িয়ে ধরে বললাম, কখন এসেছো মা? জেনি, তুই কেমন আছিস বোন? জেনি বলল, আমরা ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। প্রিয়া, আমার মা বোন। প্রিয়া বলল, আমি পরিচিত হয়েছি, আমাকে আর পরিচয় করিয়ে দিতে হবে না। আমি বুঝতে পারলাম আমার মা বোনকে দেখে প্রিয়া বিরক্ত, কোনোভাবে যেন এই বিষয়টা বুঝতে না পারে, তাই মায়ের হাতের দিকে তাকিয়ে বললাম, মা তোমরা আবার এসব আনতে গেলে কেন? মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবারে, তোর প্রিয় পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়ে এসেছি, বৌমার জন্য গ্রাম থেকে দুটো শাড়ি এনেছি, তা বৌমাকে ডাক দে। মা, এই তোমার বৌমা। ভাইয়া, এই আমাদের ভাবি। বলেই জেনি প্রিয়াকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় প্রিয়া দূরে সরে গিয়ে বলল, এই আমাকে ছুঁয়ো না, আমার ময়লায় অ্যালার্জি আছে। বলেই বাসার ভেতরে চলে গেল। প্রিয়ার ব্যবহারে জেনির মুখটা কালো হয়ে গেল। আমি পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বললাম, মা চলো বাসার ভেতরে চলো। জেনি, তুই কিছু মনে করিস না, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস তো, তোর শরীরে হয়তো ময়লা ধুলোবালি লেগেছে, তাই তোর ভাবি তোকে জড়িয়ে ধরতে দেয়নি। আর সত্যিও ধুলোবালি ময়লায় অ্যালার্জি আছে। মা এসো। জেনি আয়। মা বোনকে নিয়ে আমি গেস্ট রুমের দিকে চলে গেলাম। কিছু সময় পর আমি বেডরুমে ঢুকতেই প্রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, এক্ষুনি এই মুহূর্তে ওয়াশরুমে যাও, গোসল করে তারপর রুমের ভেতরে আসবে। আমি অবাক হয়ে বললাম, এই অসময়ে কেন আমি গোসল করব? কারণ তোমার সমস্ত শরীরে নোংরা ময়লা লেগেছে। কি বলছো তুমি? ময়লা লাগবে কিভাবে? তুমি তোমার মা বোনকে জড়িয়ে ধরেছো। গ্রামের খ্যাত মানুষগুলোর শরীরে প্রচন্ড ময়লা ছিল। যাও বলছি, তাড়াতাড়ি গোসল করে এসো। প্রিয়া, তুমি কিন্তু এটা বাড়াবাড়ি করছো। তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? তারা আমার মা বোন। তোমার মা বোন বুঝলাম, কিন্তু ওদের কাপড়ের অবস্থা দেখেছো? ছি, কি নোংরা। প্রিয়া, ওরা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, তোমার মতো আধুনিকতা ওদের মধ্যে নেই। আর আমার মা ছোটবেলা থেকে কষ্ট করে আমাকে মানুষ করেছে, আর সেই মাকে আমি জড়িয়ে ধরেছি। আর তুমি কি বলছো? অপু, তোমার গলা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি কিন্তু ভুলে গেছো এই বাড়িটা আমার, তুমি এই বাড়ির ঘর জামাই। আমি আর আমার বাবার করুণায় তুমি তোমার মা বোন ভাইকে ভালো রাখতে পেরেছো, তাই গলার নামিয়ে কথা বলার চেষ্টা করো। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম। পরদিন 12টার সময় ঘুম থেকে উঠে প্রিয়া রুম থেকে বের হয়ে জেনি জেনি বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। জেনি আর মা দৌড়ে গেস্ট রুম থেকে বের হয়ে এসে প্রিয়ার পাশে দাঁড়িয়ে জেনি বলল, ভাবি আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, আমাদের কাজের লোকটা কদিন আসবে না, ঘর বাড়ি অপরিষ্কার হয়ে আছে, তুমি একটু পরিষ্কার করলে অসুবিধা আছে? জেনি স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, না ভাবি, কোনো অসুবিধা নেই, আমি পরিষ্কার করে দিব। আর আপনাকে বলছি, রান্না বান্না করতে পারেন? কি বলছো বৌমা? রান্না করতে পারবো না কেন? তাহলে রান্নাঘরে যান, আপনার ছেলে একটু পর চলে আসবে, রান্না বান্না করুন। কিন্তু বৌমা, আবার কিন্তু কিসের? বললাম না আমাদের কাজের মহিলা কদিন আসতে পারবে না। আসলে আমি তো গ্রামের লাকড়ির চুলায় রান্না করেছি, কখনো গ্যাসের চুলায় রান্না করিনি তো, তাই ভয় লাগছে। এত ভয় পেলে চলবে না, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর জেনি, তুমি বাসার প্রতিটি রুম পরিষ্কার করে ফেলো। আসুন, আপনি আমার সাথে রান্নাঘরে আসুন। বলে মাকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমি দুপুরবেলা বাসায় প্রবেশ করতেই চমকে উঠলাম। দেখতে পেলাম আমার আদরের ছোট বোন জেনি বাসার ফ্লোর মুছছে। আমি অবাক হয়ে জেনির কাছে জানতে চাইলাম, তোকে বাসার কাজ করতে কে বলেছে? জেনি ফ্লোর থেকে দাঁড়িয়ে স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, ভাইয়া, কেউ বলেনি, বাসার কাজের লোক নাকি কদিন ছুটিতে গেছে, বাসার সবকিছু নোংরা হয়েছিল, তাই পরিষ্কার করছিলাম। জেনি, তোর চোখ বলছে তুই মিথ্যা কথা বলছিস, সত্যি করে বল, তোর ভাবি তোকে কাজ করতে বলেছে? জেনি মাথা নিচু করে রইল। আমার আর বুঝতে বাকি রইল না। বেডরুমের দিকে পা বাড়ালাম। রান্নাঘরের সামনে দিয়ে যেতেই রান্নাঘরে তাকাতেই আমি চমকে উঠলাম। দেখতে পেলাম মা ভয়ে ভয়ে গ্যাসের চুলায় রান্না করছে, আর শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছছে। ভীষণ কষ্ট পেলাম, নিজেকে আর সামলে রাখতে পারলাম না। রান্নাঘরের ভেতরে ঢুকে মা কিছু বোঝার আগে মায়ের হাত ধরে রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। আমার শ্বশুর আমজাদ আলী রুমের ভেতর প্রবেশ করতেই তিনি আমাকে রাগান্বিত দেখে আমার পাশে এসে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমি সব দেখেছি, আমি সব বুঝে গেছি, এই মুহূর্তে তোমার মা আর বোনকে গ্রামের বাড়ি পাঠিয়ে দাও। প্রিয়া মার্কেট থেকে আসার আগে ও যেন বাসায় এসে তোমার মা আর বোনকে বাসায় না দেখতে পায়। আমার মা বলল, বিআই সাহেব, আমি রান্না করছি তাতে কি হয়েছে? বাড়িতে থাকলে কি রান্না করতাম না? আর আমার মেয়ে জেনি যদি ঘর মুছে থাকে তাতে সমস্যা কোথায়? আপনি একটু অপুকে বোঝান, আমরা এইভাবে চলে গেলে বৌমা কষ্ট পাবে। আমার শ্বশুর বলল, আপনি আমার বাড়ির মেহমান, আপনি যে কাজ করছেন তা দেখে আমি কষ্ট পাচ্ছি। আর অপু তো আপনার ছেলে, ওর তো কষ্ট বেশি হওয়ার কথা। আমার মেয়ে আপনাদের অপমান করেছে, এই অপমান সহ্য করাচ্ছে, বাড়িতে চলে যান। আমার মা আর কোনো কথা বলার আগে আমি তাকে বারণ করলাম। আমি মাকে নিয়ে তার রুম থেকে বের হয়ে গেলাম। রাত 12টার পর আমি বাসায় প্রবেশ করলাম। প্রিয়া জানতে চাইলো, এত রাত হলো কেন বাসায় আসতে? এত সময় কোথায় ছিলে? আমি কোনো উত্তর না দিয়ে বাসার ভেতরে চলে গেলাম। প্রিয়া অবাক হয়ে মনে মনে ভাবলো, কি ব্যাপার, অপু কোনো কথার উত্তর দিল না কেন? ভাবতে ভাবতে বাসার ভেতরে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে থেকে মোবাইলটা হাতে নিয়ে আমি রুম থেকে বের হব, এমন সময় প্রিয়া সামনে এসে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ? টেবিলে খাবার রাখা আছে, চলো খেয়ে নিবে। আমি বাহির থেকে খেয়ে এসেছি, তুমি না খেলে খেয়ে নিতে পারো। বলেই বেডরুম থেকে বের হয়ে গেলাম। প্রিয়া আবারও অবাক হয়ে গেল, মনে মনে ভাবলো, এটা কি অপু? ও আমার সাথে এমন ভাবে কথা বলছে কেন? বারান্দায় এসে গ্রিল ধরে আমি মোবাইলে রোমান্টিক ভাবে আমার বান্ধবী ইভার সাথে কথা বলছিলাম। প্রিয়া বারান্দার সামনে এসে আমার দিকে তাকাতেই চমকে উঠলো। অবাক হয়ে ভাবতে লাগলো, কি ব্যাপার, এত রাতে অপু এমন রোমান্টিক ভাবে কার সাথে কথা বলছে? প্রিয়ার মাথায় রক্ত টকবক করে ফুটতে লাগলো। দৌড়ে আমার সামনে আসতেই আমি ফোনটা কেটে দিয়ে বললাম, তুমি
এখানে এসেছো কেন? তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? আমি কার সাথে কথা বলছিলাম তাতে তোমার কি? আমার কি মানে? তুমি কি হাতির পাঁচ পা দেখেছো? কার সাথে কি বলছো তুমি কি ভুলে যাচ্ছ? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। গলা নামিয়ে কথা বলো। কি বললে? গলা নামিয়ে কথা বলবো? আমাকে তুমি এত বড় কথা বলতে পারলে? এত বড় সাহস তোমার? আমার যে সাহস আছে সেটা আমি নিজেই জানতাম না, তাই আজ থেকে আরো সাহস দেখবে। অপু, তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি আমার বাড়িতে থাকো, বাড়ি ভাড়া দিয়ে থাকো। আমার মতো একজন ম্যানেজার যদি তোমার বাবার কোম্পানিতে চাকরি দিত, 1 লাখ টাকা বেতন দিতে হতো প্রতি মাসে। আমাকে তুমি 20,000 টাকা দাও, বাকি টাকাটা তোমার বাড়ি ভাড়া আর খাওয়ার খরচ হিসাবে আমি ব্যয় করি। আমি কিন্তু এক্ষুনি তোমাকে এই বাসা থেকে বের করে দিব। আমি আবার উত্তেজিত হয়ে প্রিয়ার গালে কষে চড় বসিয়ে দিয়ে বললাম, তোর অনেক অহংকার, তোকে স্ত্রী হিসাবে শাসন করলাম বলেই বেডরুমের দিকে চলে গেলাম। প্রিয়া হাত দিয়ে গাল চেপে ধরে রাগে ফুসফুস করতে করতে তার বাবার রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুম থেকে আমার শ্বশুরের চিৎকার শুনে আমি কাপড়ের ব্যাগ হাতে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। বাবার পাশে দাঁড়িয়ে তখন নেকা কান্না করছিল প্রিয়া। আমার শ্বশুর কিছু আমাকে বলতে যাবে তার আগে আমি আমার শ্বশুরকে বললাম, আপনি নিশ্চয়ই বলবেন আজ থেকে আমার কোম্পানিতে তোমার চাকরি নেই, আজই আমার মেয়েকে ডিভোর্স দিতে হবে, আজই তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে। আপনি বলার আগে আমি চলে যাচ্ছি, বাকি কাজগুলো আপনি সম্পূর্ণ করে ফেলবেন। আমার কথা শুনে আমার শ্বশুর অবাক হয়ে আমার কাঁধের উপর হাত রেখে মুচকি হেসে বলল, সাব্বাস বেটা, এতদিন পর যে মুখ ফুটে কথা বলতে শিখেছো সেটার জন্য গর্বে বুকটা ভরে যাচ্ছে। বাবার মুখে এমন কথা শুনে প্রিয়া আর আমি দুজনেই অবাক হয়ে গেলাম। প্রিয়া কাঁদো কাঁদো হয়ে বলল, বাবা তুমি এসব কি বলছো? ও আমার গায়ে হাত তুলেছে। আমজাদ চৌধুরী ধমক দিয়ে প্রিয়াকে বলল, আমার মা বোনের সাথে যদি আমার স্ত্রী তোর মতো ব্যবহার করতো তাহলে অনেক আগে আমি ওর সাথে সম্পর্ক বিচ্ছেদ করতাম। অপু শুধু আজকে তোর গায়ে হাত তুলেছে, আমি ওর জায়গায় হলে অনেক আগে পিটিয়ে সোজা বানিয়ে ফেলতাম। আমার মেয়ের জামাইটা ভালো বলে তোর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কথা আমার কাছে বলেনি। এত ভালো একটা ছেলের স্ত্রী তুই, এটা তো 7 জন্মের ভাগ্য। মাপচা, অপুর কাছে মাপচা। প্রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, মাপ চাইতে হবে না, ওর মন থেকে অহংকার কোনোদিন দূর করতে পারবে না, তাই আমি চলে যাচ্ছি। আমার শ্বশুর আবার বলল, আজ থেকে তুই ভালো হতে পারলে তোকে আমি মেয়ে বলে পরিচয় দিব, আর ভালো না হতে পারলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। এবার যেন প্রিয়ার হুঁশ ফিরল, দুহাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, অপু তুমি আমাকে মাপ করে দাও। আমার শ্বশুর বলল, শুধু জামাইয়ের কাছে মাপ চাইলে হবে না, জামাইয়ের সাথে আজই ওর গ্রামের বাড়িতে যাবি, ওর মায়ের কাছে ওর ছোট বোনের কাছে মাপ চেয়ে তাদেরকে আমার বাসায় নিয়ে আসবি, তাহলে আমি ক্ষমা করব। প্রিয়া মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আমি এক্ষুনি যাব, তাদের কাছে আমি মাপ চাইব। প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অন্যায় করতে করতে নিজেকে বিশাল উচ্চতায় আবিষ্কার করতে চায়, তাদের জন্যই একেই বলে উচিত শিক্ষা। যেমন কুকুর তেমন মুগুর হতে হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল। ধন্যবাদ।